স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি কাজী আসিফুজ্জামান। কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামানের মরদেহ সাতক্ষীরায় পৌঁছেছে। বেলা 12টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ দেশে পৌঁছায়। পরে মরদেহটি স্বজনদের কাছে তুলে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি কর্মকর্তারা। এছাড়া আজ বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে আরও 5 মরদেহ দেশে আসবে। এজন্য স্বজনরা অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে অপেক্ষা করছেন। এর আগে মরদেহগুলো কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপদূতাবাসে পৌঁছায়। সেখানে মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগুনে নিহত অপর একজনের মরদেহ কলকাতাতেই সৎকার করা হবে। গত বৃহস্পতিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন 2 ভারতীয় নাগরিকের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:22 জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহীদদের প্রতি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 20 আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। খাগড়াছড়ির দীঘিনালায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে উপজেলার বিভিন্ন নিচু এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 500 পরিবার। শনিবার মধ্যরাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। এতে দীঘিনালা মাইনি ও দীঘিনালা কবাখালী সড়কসহ জামতলী ও হিন্দুপাড়া এলাকা পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা চৌমুহনী স্টিল ব্রিজের 2 পাশের সড়কসহ দীঘিনালা মাইনি ও দীঘিনালা লঙ্গদু সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। গত 24 ঘন্টায় দীঘিনালা 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে প্রশাসন। ভোলার ঐতিহ্যবাহী 2টি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। বছরের পর বছর সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চললেও বর্তমানে শিক্ষক সংকটে নাজেহাল প্রতিষ্ঠান দুটি। প্রধান শিক্ষক থেকে শুরু করে বিষয়ভিত্তিক শিক্ষকের পদও রয়েছে খালি। ভোলার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে শিক্ষক সংকট। এতে হোঁচট খাচ্ছে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম। 2 শিফটে বিদ্যালয় দুটিতে প্রায় 3,500 শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি বিদ্যালয়ে 52 অর্থাৎ 104টি পদের বিপরীতে শিক্ষকের 44টি পদ শূন্য রয়েছে। এছাড়া বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। এই কারণে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটে এক বিষয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন অন্য বিষয়ের। এতে নষ্ট হচ্ছে পাঠদানের গুণগত মান। একজন স্যারের পক্ষে তো এতগুলা ক্লাস দেওয়া সম্ভব না। বায়োলজি ক্লাসে যদি বাংলার শিক্ষক দিয়ে আমাদের ক্লাসটা নেওয়া হয় তাহলে বায়োলজির যে বেসিক জিনিস সেটা তো আর ওনার মধ্যে নেই। দেখা যাচ্ছে যে যেখানে 2 ক্লাসে বসার কথা সেখানে 2টা টিচার থাকতো। 2 ক্লাসের বাচ্চা যখন এক ক্লাসে একজন টিচার ক্লাস নেয়, পাঠদান দেয়, তখন সেই টিচারও সম্পূর্ণ পাঠদান দিতে পারে না। প্রত্যেকটা বাচ্চা সেটা মাথায় নিতে পারছে না। লেখাপড়ার মান ধরে রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান শিক্ষকরা। ইংরেজি শিক্ষক ইংরেজি ক্লাস না নিয়ে অন্যের কাছে দিয়ে এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। স্টুডেন্ট আসলে বঞ্চিত হচ্ছে। একটা বা 2টা ক্লাস করার পরে তার সঙ্গত কারণে একটু রেস্টের প্রয়োজন হয়। শিক্ষক না থাকার কারণে দেখা যায় একজন টিচার লাগাতার ক্লাস করতে হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের আইসিটির কোনো পদই নাই, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করা হয় নাই। শূন্য পদের তালিকা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। তো এই অবস্থায় বিদ্যালয়ের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ক্ষেত্রে
বিরাট প্রতিবন্ধকতা। দুই স্কুলের যে শূন্যপদগুলো আছে সেটা আমাদের কাছ থেকে তারা চান, 2-3 বারের বেশিও দেওয়া হয়ে গেছে। দ্রুত শূন্য পদে নিয়োগ না দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়া স্থগিত করে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতিকে বেআইনি ঘোষণা করে বাতিল করেছে যুক্তরাষ্ট্রের আদালত। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নিজের আইনি ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেছেন বলে রায়ে বলা হয়েছে। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট জজ জেনেট ভার্গাসের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, স্টেট ডিপার্টমেন্টে জানুয়ারি মাসে ঘোষণা করা এই নীতি ছিল স্পষ্টতই বেআইনি। এটি কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও চাপ পশ্চিম এশিয়ায় সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান একথা বলেন। ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান তিনি। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক জয় কিংবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। এই অবস্থার মধ্যে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ইরানের জবাব হবে চূড়ান্ত এবং ব্যাপক। স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বিধ্বংসী, শাস্তিমূলক ও মারাত্মক জবাব দেবে। এবারে খেলার খবর। ম্যাকাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ 8 উইকেটে 165 রান। তারা লিড পেয়েছে 101 রানের। টস জিতে বোলিং বেছে নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম বলেই সাদমান ইসলামকে ফেরান মিচেল স্টার্ক। দুর্দান্ত বোলিংয়ে 10 ওভারে 12 রান দিয়ে 6 উইকেট নেন স্টার্ক। বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র 64 রানে। এমন কিছুর পর কোনো আশাই বেঁচে থাকার কথা ছিল না, কিন্তু প্রথম দিন শেষে অন্তত তা বেঁচে আছে। ক্যারিয়ারের আগের 13 টেস্টে কখনো 3 উইকেট না পাওয়া শরীফুল একাই 6 উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে যেতে দেননি। 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া 165 রানে দিন শেষ করেছে। তাদের লিড এখন 101 রানের। তাদের অল আউট করার পথে বড় বাধা ছিল গ্রিন। 81 বলে 51 রান করে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গী আরেক অপরাজিত লায়ন 28 বলে করেছেন 10 রান। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের 44 দিন পর মাঠে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর ফেরার দিনই গড়েছেন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে টানা 25 মৌসুমে গোলের কীর্তি গড়েছেন 41 বছর বয়সী পর্তুগিজ তারকা। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের 4-0 গোলের জয়ে গোল করেন তিনি। তার আগে টানা সবচেয়ে বেশি 24টি লিগ মৌসুমে গোল করার রেকর্ড ছিল সুইডেনের জলাতান ইব্রাহিমোভিচের। 62 মিনিটে যখন বদলি হিসেবে মাঠে নামেন ততক্ষণে আল নাসর এগিয়ে 3-0 গোলে। আবদুল্লাহ আল আমেরি, আনজেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আল নাসরের হাতে। সেই আবহের মধ্যেই মাঠে নামার 21 মিনিটে গোলে দেখা পান রোনালদো। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।